কাছের ছোপ মরে গেছে, আমি মরে যাই ভালো। বাপু বিশ্বাস করেন আমার সাহস নেই, দড়ি টড়ি বাইন্ডাও তুলতে সাহস পাই নেই। বৈশা বৈশা কানছি, পরে একজন আইসা দরজার মধ্যে নক করছে, তাড়াতাড়ি দড়ি খুলছি, খুললে দরজা খুলছি। মরার যদি সাহস থাকতো কখন মরে যেতাম, আমার বাঁচতে ভালো লাগে না। এত নোংরা এই মিডিয়ার মানুষজন। সবার একটা প্রশ্ন যে আপা নাকি একাকিত্বে মারা গেছেন, একা ছিল এই কারণে, ওই যে বললাম আন্টি জেলে ছিল, কাশিমনগরে। হ্যাঁ, হাজবেন্ড কোথায় ছিল? হাজবেন্ড তখন থাকতোই না বাসায়। বুঝতেন না কেন? আপু বলতেন যে উনি নেশা করে, মানে ড্রাগসের জন্য তাজিন আহমেদের থেকে রুমি রহমান টাকা নিত। হ্যাঁ, এবং সংসারটা টেকানোর জন্য বা ভালো স্ট্রেস ভালোবাসার জন্য তাজিন আহমেদ দিনের পর দিন এই টাকাটা দিয়ে যেত, এবং দিবে বলে সারা জীবন। তার পার্সোনাল লাইফেও কিন্তু তখন টাকার অভাব ছিল। আপার স্বর্ণ যা ছিল বা নিজের মানে টুকিটাকি একটা আংটি পর্যন্ত রাখেন নাই, সব বিক্রি করে না দিলে বাসায় থাকতো না। বাসায় আটকানোর জন্য আপা বলতো তোমার যা যা লাগে আমি দিব, তুমি আমাকে ফেলে যেও না। কান্নাকাটি করতো। আসলে আমি স্তব্ধ। তারপর কি হলো? আপার কাছে 1 টাকাও নাই, বাসায় কোনো খাবারও নাই, ওনার খুব খিদা লাগছে। তো গুণী একজন শিল্পী, 1 টাকাও নেই, ক্ষুধা লেগেছে। তো আমার যেখানে বাসা ওখানে একটা ছেলে, আমার ছোট ভাই, এরকম করো তোমাদের পাড়ার কোনো হোটেল থেকে একটু ভাত, মাংস, মাছ, তরকারি, একটা খাবার রেডি করে আপার বাসায় দিয়ে আসো। তারপরে আমি শুটিং শেষ করে রাতে ফিরে বাসায় এসে অন্যান্য ব্যবস্থা করেছি। একজন গুণী শিল্পী, এত গুণী, এবং তিনি এতগুলো কাজ করেছে, এতগুলো উপহার আমাদেরকে দিয়েছে কাজের, সেই মানুষটা এমন একটা পজিশনে যে আমরা সবাই তাকে চিনি, কিন্তু তার কাজ নেই। তিনি পারছে না ভিক্ষা করতে, পারছে না হাত পাততে, পারছে না বাইরেও যেতে, আবার না খেয়েও থাকতে পারছে না। হ্যাঁ, ধামধাম নাটকের কাছ থেকে ক্যারেক্টার মেরে ফেলে ওনাকে আউট করে দিচ্ছে, যে উনি কিভাবে এখন সারভাইভ করবে এগুলা নিয়ে কারো ব্যথা ছিল না। বর্ষা চৌধুরী নামে একজন ব্র্যান্ড প্রমোটার, যার হাজবেন্ড ছিল রুমি রহমান, যাকে তিনি জারার পাপা বলে। আপনি তো একেবারে কাছ থেকে দেখেছেন, তাজিন আপার কাছে ছিলেন, আপনি সব জানেন। আপনি কি আমাকে একটু বলতে পারবেন আসলে কি বর্ষা চৌধুরী সেই সময় এক্সিস্ট করতো? উনি আমাদেরকে যেটা বলেছে, ওই সময় বর্ষা চৌধুরী রুমি রহমানকে চিনতেনই না। তাজিন আপা মারা যাবার পর তারপরে বর্ষা চৌধুরী এসেছে রুমি রহমানের জীবনে। এটা কতটুকু সত্যি? তাজিন আপা চিল্লাইয়া গালাগালি রাগারাগি করতো না, তখন তো আমি ওনার নাম কেন শুনছি? বর্ষা চৌধুরীর নাম শুনেছেন? হ্যাঁ, কয়েকদিন গালাগালি রাগারাগি করছে তাজিন আপা। মানে রুমি রহমান এবং তাজিন আপার মধ্যে সমস্যা হয়েছে বর্ষা চৌধুরী? হ্যাঁ, অনেকবার হয়েছে এগুলা নিয়ে। তোমার সে কি দুলাভাই বলতো কিছুই না, বন্ধু, ফ্রেন্ড। ওনার বাসায় গিয়েও কি ছিল এরকম? ছিল যাইতো। মানে তাজিন আপার সাথে সংসার করাকালীন রুমি রহমান কি বর্ষা চৌধুরীর বাসায় গিয়েও থাকতো? বাসায় গিয়ে থাকতো না, কোথায় গিয়ে দেখা করতো সেটা তো আমি দেখি নাই, জানি না সত্যি কথা যেটা। কিন্তু ওনার সাথে ওনার যোগাযোগ ছিল, ওনারা একসাথে আড্ডাবাজি করতো, দেখা করতো। এই ধরনের ট্যাক্স আসতো, আজকে অতটার সময় আসার কথা, হঠাৎ করে ধরেন রুমি ভাই ওয়াশরুমে গেছে, তাজিন আপা গিয়ে মোবাইল চেক করে ফেলতো। ওনার তাজিন আপা ছাড়া ওনার অনেক সব মহিলাকে ভালো লাগতো, এটা আমি তাজিন আপার মুখ থেকেও শুনেছি, প্লাস আমিও 2-1টা প্রমাণ পেয়েছি। বর্ষা চৌধুরী ছাড়া ছন্দা নামে গায়িকা ছিল, ওনার সাথে ওনার সম্পর্ক ছিল, যেটা নিয়ে মামলা মোকদ্দমা পর্যন্ত গেছে। ওখান থেকে তাজিন আপাই ছাড়াই নিয়ে আসছে। হিমু সম্পর্কে অনেক কথা শোনা গেছে যে হিমু একটা সময় বিগো লাইভে আসলে উদ্ভট আচরণ করতেন, তার আসলে আচরণগুলো কোনো সুস্থ মানুষের না, তিনি হুটহাট করে চিৎকার করতেন। বিগো লাইভে যারা যারা করতো ওরা সবাই উদ্ভট আচরণ করতো। এটা কি কোনো টাকার জন্য করা হয়? মাসে 1-2 লাখ টাকা ওখান থেকে ইনকাম হইতো। এই যে উদ্ভট আচরণগুলো করা, যে উনাকে কখনো দেখতে পাচ্ছি যে চিৎকার করে লাফাচ্ছে, কখনো দেখা যাচ্ছে যে তিনি নাচ করছে এবং খুব উদ্দাম নৃত্য করছেন, এগুলো দেখে অনেকে বলছিলেন যে ওনার হয়তোবা সাইকোলজিক্যালি কোনো প্রবলেম হয়েছে। এটার সাথে কি এটার কোনো মিল আছে, বা উনি কি ড্রাগস নিয়ে এরকম করতো কিনা, এই বিষয়গুলো কিন্তু উঠে এসেছে। ওইখানে আপনাকে রুলস ফলো না করলে আপনার আইডি ব্যান্ড খাবে, আপনাকে ব্লক করবে। ওরা এখন দিল, হিমুকে বললো যে তুমি 10টা ডিগবাজি দাও। এত বড় একজন অভিনেত্রী কেন বিগো লাইভে এরকম উদ্ভট আচরণ করতে হবে? তাহলে কি টাকার অনেক অভাব ছিল সেই সময়টা? টাকার কোনো অভাব বা ছিল না। ওখানে কি এত টাকা পাওয়া যেত যে ওখানে গিয়ে এরকম উদ্ভট আচরণ করতে হবে? ও না, ও আমি যেটা বলবো, আমি যেটা নিজের চোখে দেখেছি, ও কোনো ড্রাগসের এডিক্ট ছিল না, ও আসলে বিগোর এডিক্ট হয়ে গেছে।
বিগো একটা অ্যাডিকশন, একটা অ্যাডিকশন, গেমস একটা অ্যাডিকশন। মানে আত্মহত্যা তো উনি করেছেন। আল্লাহ জানে আপু, এখন পর্যন্ত শুনি নাই সুইসাইড মানে আপনি কি পোস্টমর্টম। দেখেছেন? আমি নরমালি হেঁটে গিয়ে দেখ ওর যে দরজা চলে আছে, হঠাৎ করে রুফির খোঁজ যখন আসছে তখন শুনি যে ও নাই। হিমু যদি সুইসাইডও করে কারণটা তো সে ওর সাথে ঝগড়া করে কাপ প্লেট ভেঙে ও ফাঁসি দিয়ে মরবে, তুমি বাথরুমে থাকবা বলতেই পারবা না, এটা কেমন না? চোখ বন্ধ করে আপনার কি মনে হয় হিমুর মৃত্যুটা কি আসলে মৃত্যু নাকি আত্মহত্যা? হিমুর সাথে আমার এত বছরের সম্পর্ক, ওর মতন ডাকাই ও কখনো সুইসাইড করতে পারে না। আপনার কি ধারণা হিমুকে হত্যা করা হয়েছে? হত্যা না হইলেও হত্যার প্ররোচনা। ধরেন ওকে বলছে যে তুই হিমু বলছে হয়তো যে আমি সুইসাইড করব, এমন কি হতে পারে না যে খুন করা হয়েছে? খুন করে একটা মেয়ে মানুষরে মানে হিমুকে ধরেন মেরে ফেললো, কিন্তু ও একা কিভাবে ঝুলাবে এটা সম্ভব না, একা একটা মানুষ পারবে না। এরপর থেকে মিহির নামটার সাথে একটা আতঙ্ক। আপনাকে বলা হচ্ছে মানুষ খেকো, আপনাকে বলা হচ্ছে তারকা খেকো। যার কাছেই যান তাকে আপনি না মরা পর্যন্ত ছাড়েন না, তাহলে অলক্ষিনী, তাহলে অনেক কিছুই বলা হচ্ছে। আমি দীর্ঘদিন শ্রাবন্তী আপার সাথে ছিলাম, দীর্ঘদিন 12 বছরের মতো। শ্রাবন্তী আপা মরে নাই। তিন্নি আমার বাসায় 3 মাস ছিল, হিল্লোল তিন্নি আমার বাসায়, ওদের বিয়ে হয়েছে, বাসর ঘর হয়েছে আমার বাসায়। তারপরে তিন্নি আর হিল্লোল বাসা ভাড়া করে ওদের বাসায় উঠেছে, ওরা মরল না। ও থাকলে সব নায়িকা মরে যায়। ওনারা ভাবেন নাই তাজিন আপা যদি আমি না থাকতাম স্ট্রোক করে ঘরে পড়ে মরে থাকতো, 1 সপ্তাহ 10 দিন পরে খবর পাইতো সবাই, তখন বলবে অবহেলিত শিল্পী। হ্যাঁ, আমি যদি রাগ করে 1 সপ্তাহ খোঁজ না নিতাম, 1 সপ্তাহ হিমুল্লাস ঝুলতো। এটা কেউ কখনো বলে না যে আমি পজিটিভটা বলে না, আমার নেগেটিভ সম্পর্কে যারা বলে ওদের কাছে আমার নেগেটিভিটির কতটা প্রমাণ আছে। আহমেদ রুবেল ভাই যেদিন মারা গেছেন 3 দিন আগে ওনার সাথে আমার মাস্কট প্লাজা উত্তরায়, মাস্কট প্লাজায় হঠাৎ করে দেখা হয় না, দেখা হয়ে গেছে। বল কি তুই তোর বাসা ছাইরা দে, এর 2 দিন পরেই শুনি রুবেল ভাই মারা গেছে। ভাগ্য ভালো না আমার, যদি আমি রুবেল ভাইয়ের কথায় যেতাম ওই দিন চলে যেতাম, 2 দিন পরে রুবেল ভাই মারা যেত, তাইলে তো আমাকে কোনো কিছু মানে কোর্ট পর্যন্ত নিত না, ধইরা চৌরাস্তার মধ্যে ফাঁসি দিয়ে দিত মানুষ, বুঝছেন, ফাঁসি দিয়ে দিত। যে আমি মিহির ভাই মানুষের কথা অসহ্য লাগে না মাঝে মাঝে? নিজেকে চিৎকার দিয়ে কান্না করি আপু, চিৎকার দিয়ে কান্না করি, কষ্ট লাগে। এই যে মিহির ভাই, আমি চিন্তা করছি যে এই যে মানুষ বলছে অপয়া, বা আপনাকে বলছে যে আপনি মানুষ খেকো, আপনি মানুষ মারার মেশিন, এগুলো শুনে মাঝে মাঝে নিজেকে খুব। একবার আমি সুইসাইড করতে গেছি। কি? হ্যাঁ, আমি প্ল্যান করছি কাছের ছোপ মরে গেছে, আমি মরে যাই বাড়ি, তাইলে আর কি। বাপু বিশ্বাস করেন আমার সাহস নেই, দড়ি টড়ি বাইন্দাও তুলতে সাহস পাই নাই, বৈশা বৈশা কানছি। পরে একজন আইসা দরজার মধ্যে নক করছে, তাড়াতাড়ি দড়ি খুলছি, খুইলা দরজা খুলছি। এগুলো কি করে আমি না কিছু না, নর্মাল। আমার ভিতরে না মরার, যে মরে যাব, বিশ্বাস করেন মরার যদি সাহস থাকতো কখন মরে যেতাম, আমার বাঁচতে ভালো লাগে না। এত নোংরা এই মিডিয়ার মানুষজন, ওনাদের এইটুকু সেন্স নাই যে ছেলেটা এত বছর কাজ করে আমাদের এত কিছু জানে, এই ছেলের ব্যাপারে আমরা মুখ খুলতেছি, ও মিডিয়া গুষ্টি মারলাম। আমি কালকে সিলেটের পাহাড়ে যাই বইসা একটা করে লাইভ করি আর ওদের নামে বলতে থাকি আমার ভিউ দিয়ে আমি ইনকাম করে খাইতে পারবো। তোদের এত কিছু জানি আমি, তোমাদের ব্যাপারে আমি এত কিছু জানি, আমি মুখ খুললে মিডিয়ার অস্তিত্ব থাকবে, ওনাদের কি হবে? সারা দেশের মানুষ এর ভেতরের রহস্য জানে না, বাইরে থেকে সুন্দর নায়িকা দেখে, রোমান্টিক সিনেমা দেখে, হ্যাঁ, কিন্তু ভেতরটা তো কেউ মিডিয়ার দেখে নাই।